আচ্ছা, এখন আমরা পড়ব হচ্ছে অটোনমিক ফার্মাকোলজি। অটোনমিক ফার্মাকোলজি পড়ার জন্য আমরা প্রথমে আসবো অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে। তো আমরা জানি যে অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্ট হচ্ছে দুটা, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, একটা হচ্ছে সিম্প্যাথেটিক। তাহলে আমরা যদি এখানে লিখি, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক আর একটা হচ্ছে সিম্প্যাথেটিক। আমরা জানি যে প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিক দুইটারই হচ্ছে গিয়ে প্রি গ্যাংলিওনিক এবং পোস্ট গ্যাংলিওনিক ফাইবার থাকে। এখন এটা আমরা কেন জানবো? কারণ হচ্ছে আমরা প্রথমেই একটা জিনিস মাথায় সেট করে নিব যে আমাদের যে অটোনমিক ফার্মাকোলজিতে যে দুইটা পার্ট, কোলিনার্জিক এবং অ্যাড্রেনার্জিক, ঠিক আছে? কোলিনার্জিক এবং অ্যাড্রেনার্জিক, কোলিনার্জিকটা হচ্ছে গিয়ে আমাদের প্যারাসিম্প্যাথো মিমেটিক, দ্যাট মিনস এটা প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটাকে মিমিক করবে। আর যেটা হচ্ছে অ্যাড্রেনার্জিক, এটা হচ্ছে আমার সিম্প্যাথো মিমেটিক, এটা সিম্প্যাথেটিক সিস্টেমটাকে মিমিক করবে। এটা কেন আমরা জানবো? কারণ হচ্ছে যে আমাদের কোন নার্ভ এন্ডিং, মানে কোন নার্ভ এন্ডিংটা কোলিনার্জিক, কোনটার স্টিমুলেশনে আমাদের কোলিনার্জিক ট্রান্সমিশন হবে, কোনটার স্টিমুলেশনে অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটার রিলিজ হবে, এই জিনিসটা জানার জন্য এটা আমাদেরকে বুঝতে হবে। এবং এখান থেকে কোশ্চেনও থাকে, প্রিভিয়াসলি কোশ্চেনও ছিল। তো এখন আমরা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিকের যে প্রি গ্যাংলিওনিক এবং পোস্ট গ্যাংলিওনিক পার্ট, এখান থেকে আমরা করব যে এই টোটালটা, দ্যাট মিনস প্যারাসিম্প্যাথেটিকের প্রি গ্যাংলিওনিক, পোস্ট গ্যাংলিওনিক এবং সিম্প্যাথেটিকের প্রি গ্যাংলিওনিক, এই টোটালটা হচ্ছে গিয়ে আমাদের কোলিনার্জিক কোলিনার্জিক ট্রান্সমিশন হবে। দ্যাট মিনস এগুলো হচ্ছে কোলিনার্জিক নার্ভ এন্ডিং, এগুলোর স্টিমুলেশনের কারণে কোলিনার্জিক নিউরোট্রান্সমিটার রিলিজ হবে। দ্যাট ইজ কোলিনার্জিকের নিউরোট্রান্সমিটার হচ্ছে আমরা জানি অ্যাসিটাইল কোলিন। এখন আমাদের বাকি রইল হচ্ছে সিম্প্যাথেটিকের পোস্ট গ্যাংলিওনিক। তাহলে পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবার, এটা আমাদের কি হবে? এটা হবে হচ্ছে আমাদের অ্যাড্রেনার্জিক। দ্যাট মিনস আমার পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবার যদি স্টিমুলেশন হয়, তাহলে এখানে কি হবে? যে এখানে অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটার রিলিজ হবে। তো অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটার কি? সেটা হচ্ছে আমাদের নর অ্যাড্রেনালিন অর নর এপিনেফ্রিন, ঠিক আছে? তাহলে ইন টোটাল বেসিকে আমরা বলতে পারি যে অল প্রিগ্যাংলিওনিক নার্ভ ফাইবার আমাদের কি হবে? কোলিনার্জিক। কারণ প্রিগ্যাংলিওনিকের প্যারাসিম্প্যাথেটিক এবং প্রিগ্যাংলিওনিকের সিম্প্যাথেটিক দুটাই আমাদের কি চলে আসছে? কোলিনার্জিকে। তাহলে আমরা বলতে পারি অল প্রিগ্যাংলিওনিক নার্ভ ফাইবার। আবার আমরা এটাও বলতে পারি যে আমাদের পোস্ট গ্যাংলিওনিক প্যারাসিম্প্যাথেটিকও হচ্ছে কোলিনার্জিক নিউরোট্রান্সমিশন হবে এখানে। আচ্ছা, কিন্তু যেটা আমাদের পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবার, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং এবং এখানে হচ্ছে আমাদের নরঅ্যাড্রেনালিন রিলিজ হবে। কিন্তু এখানে একটু কিন্তু আছে, সেটা হচ্ছে যে পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবার এক্সেপ্ট দুইটা জায়গা, সেটা আমরা দেখব। একটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড এবং ব্লাড ভেসেলস সাপ্লাইং স্কেলেটাল মাসল, ঠিক আছে? তার মানে হচ্ছে সোয়েট গ্ল্যান্ড এবং যেই স্কেলেটাল মাসেলের ব্লাড ভেসেলের সাপ্লাই দেয়, এই জায়গার পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবারগুলোতে আমাদের অ্যাড্রেনার্জিক ট্রান্সমিশন হবে না। এই দুইটা জায়গা বাদে বডির যত পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবার আছে, সেগুলোই হচ্ছে আমাদের অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটার রিলিজ হবে। তাহলে এই যে দুইটা এক্সেপ্ট, এই দুইটা কোথায় যাবে? এই দুইটা তাহলে কি হবে? এই দুইটাকেও নিয়ে যাবে হচ্ছে আমাদের কোলিনার্জিক নিউরোট্রান্সমিশন। যেহেতু অ্যাড্রেনার্জিক এই দুটো হচ্ছে না, তাহলে এখানে তো কিছু নিউরোট্রান্সমিটার তো আমার রিলিজ হবে, সেটাই হচ্ছে গিয়ে আমাদের কোলিনার্জিক। তাহলে এই জিনিসটা হচ্ছে আপনারা পাবেন শীটের 38 পেজে। এখানে একটু দেখেন যে কোলিনার্জিক নার্ভ এন্ডিং রিলিজ অ্যাসিটাইল কোলিনন স্টিমুলেশন, এটার আন্ডারে যে কথাগুলো দেওয়া, এই কথাটাই। এবং হচ্ছে এটার সাথে মিলায়ে পড়বেন শীটের 45 পেজে প্রথম একটা যে লাইন দেওয়া, অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং রিলিজ নরঅ্যাড্রেনালিন অন স্টিমুলেশন, এই লাইনটা আমরা মনে রাখবো যে পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবার এক্সেপ্ট দোজ সাপ্লাইং সোয়েট গ্ল্যান্ড অ্যান্ড ব্লাড ভেসেলস অফ স্কেলেটাল মাসেল। তাহলে এই জিনিসটা মনে রাখলে বাকি আমার যা আসবে সবই কি হবে? কোলিনার্জিক নার্ভ এন্ডিং। এখান থেকে প্রিভিয়াসলি কোশ্চেন ছিল, এই জিনিসটা আমরা আগে পড়ে নিব। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা নার্ভ এন্ডিং কোনটা কোলিনার্জিক ট্রান্সমিশন হবে, কোনটা অ্যাড্রেনার্জিক, এটা জানলাম। এবং কোনটা নিউরোট্রান্সমিটার কি, কোলিনার্জিকের জন্য হচ্ছে অ্যাসিটাইল কোলিন এবং অ্যাড্রেনার্জিকের জন্য হচ্ছে নর অ্যাড্রেনালিন।
এখন আমাদের এখানে লাগবে কি, আমরা তো নরমালি কি করব যে এখানে এখন আমরা হচ্ছে গিয়ে যে কোলিনার্জিক এবং অ্যাড্রেনার্জিকের ড্রাগস গুলো করব, যে অ্যাগোনিস্ট কি আছে, অ্যান্টাগোনিস্ট কি আছে। এইটা পড়ার আগে আমরা একটা জিনিস পড়বো, যেটা পড়লে আমাদের মানে অ্যাকশনগুলো পড়া হয়ে যাবে। সেটা হচ্ছে শীটের যে 46 নাম্বার পেজে যে বক্সটা আছে, ইফেক্টস অফ অটোনমিক নার্ভাস সিস্টেম অন অর্গানস অফ দ্য বডি। সিম্প্যাথেটিক অ্যাকশনে কি হয়, প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশনে কি হয়, এটা ফিজিওলজি, অ্যানাটমি, ফার্মাকোলজি সব কিছুর জন্যই লাগবে। ঠিক আছে, তো এখানে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক এই এই চার্টটা অনেক বড়, মনে হয় যে এটা কিভাবে মনে রাখবো। তো নর্মালি আমরা জানি যে সিম্প্যাথেটিকটা হচ্ছে একটা ইমার্জেন্সি, বডির একটা ইমার্জেন্সি কন্ডিশন, যে ফ্লাইট অর ফাইট রেসপন্স বলি। এখানে কি হয়, ইউজুয়ালি সবকিছু কন্ট্রাকশন হয় বা কনস্ট্রিকশন হয়। ঠিক আছে, এবং প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে কি যে এটা একটা রিল্যাক্সেশন স্টেট, এখানে ইউজুয়ালি রিল্যাক্সেশন হয়, ডাইলেটেশন হয়। এটা হচ্ছে আমরা ইন জেনারেল মনে রাখবো, ইন জেনারেল আমরা এটা জানি। তাহলে আমরা মনে রাখবো কি, মনে রাখবো হচ্ছে যে কোনগুলো আমাদের এক্সেপশন। আমরা একটা পার্টের এক্সেপশন মনে রাখবো, যে ওইটা হচ্ছে এক্সেপশন, তাহলে ওইখানে এক্সেপশন যা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিকে হচ্ছে তার উল্টা। তাহলে আমরা একটু সিম্প্যাথেটিকের ক্ষেত্রে দেখি। সিম্প্যাথেটিকে আমরা মনে রাখবো, প্রথমে যদি উপর থেকে আসি, যে চোখে পিউপিল, পিউপিলের এখানে হচ্ছে সিলিয়ারি মাসেল আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা যদি নিচে নামি, ব্রঙ্কিয়াল মাসেল, গাট মাসেল অ্যান্ড গল ব্লাডার মাসেল, এবং শেষে হচ্ছে ইউরিনারি ব্লাডার মাসেল। ঠিক আছে, এই জিনিসগুলো, এবং হচ্ছে দুইটা সিক্রেশন আমরা মনে রাখবো, দুইটা সিক্রেশন, একটা হচ্ছে সোয়েট আর একটা হচ্ছে ব্রঙ্কিয়াল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গিয়ে পিউপিল এবং কয়েকটা মাসেল আমরা বললাম, এবং সিক্রেশনের মধ্যে বললাম সোয়েট এবং ব্রঙ্কিয়াল। কি মনে রাখবো, যে আমরা তো সিম্প্যাথেটিকে জানি যে নরমালি কন্ট্রাক্ট হচ্ছে বা কনস্ট্রিক্ট হচ্ছে, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে এক্সেপশনাল। এগুলো কি হয়, পিউপিল আমার ডাইলেটেশন হয়, পিউপিল ডাইলেটেশন হয়, অথবা আমরা বলতে পারি যে মাইড্রিয়াসিস হয়। সিম্প্যাথেটিকে আমাদের মাইড্রিয়াসিস হয়। এই মাসেলগুলো কি হবে, এখানে রিল্যাক্সেশন হবে, এই মাসেলগুলো রিল্যাক্সেশন হবে। আর যে দুইটা সিক্রেশন বললাম, এই দুইটা সিক্রেশন হচ্ছে আমার বাড়বে। কোথায় বাড়বে, সিম্প্যাথেটিকে বাড়বে। তাহলে নরমালি এখানে পড়াটা হবে আমাদের এরকম, নরমালি আমাদের সিম্প্যাথেটিকে সবকিছু কন্ট্রাক্ট হয় আর কনস্ট্রিক্ট হয়, কিন্তু কিছু এক্সেপশন আছে যেগুলো অপোজিট হচ্ছে আমার। কি কি আছে, আমি যদি উপর থেকে বলি, পিউপিল, এর সাথে সিলিয়ারি মাসেল, তারপর হচ্ছে ব্রঙ্কিয়াল মাসেল, জিআইটি মাসেল, গল ব্লাডার মাসেল এবং ইউরিনারি ব্লাডার মাসেল। এই জিনিসগুলো কি হবে, আমার ডাইলেটেশন হবে আর রিল্যাক্সেশন হবে। আর দুইটা সিক্রেশন বললাম, যে সোয়েট সিক্রেশন এবং ব্রঙ্কিয়াল সিক্রেশন, এই দুইটা জিনিস বাড়বে। তাহলে এখানে এই যেগুলো এক্সেপশন বললাম, এই জিনিসগুলো প্যারাসিম্প্যাথেটিকে গিয়ে আমার কি হবে, অপোজিট হবে। ঠিক আছে, এই চার্টটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। এখান থেকে ডিরেক্ট কোশ্চেন হবে না যে সিম্প্যাথেটিকে আমার কি হয়, প্যারাসিম্প্যাথেটিকে কি হয়, কিন্তু এই চার্ট দিয়ে আপনি হচ্ছে যে ড্রাগের, সেটা কোলিনার্জিক হোক, অ্যান্টি কোলিনার্জিক হোক, বা অ্যাড্রেনার্জিক হোক, অ্যান্টি অ্যাড্রেনার্জিক হোক, বা সেটা সিস্টেমিকে গিয়ে হোক, এই জিনিসগুলো অ্যান্সার করাটা অনেক ইজি হবে। কারণ তখন আমাদের হচ্ছে যে রেসিডেন্সি বা ডিপ্লোমা হচ্ছে অনেক একটা কম্পিটিটিভ পরীক্ষা, এখানে টাইমের সাথে আপনাকে দ্রুত শেষ করতে হবে। তো তখন আমাদের হচ্ছে যে এটা মুখস্থ করে এটা মনে রাখা সম্ভব না, যে আমার এই ড্রাগ হচ্ছে এই অ্যাকশন দিচ্ছে, ওই ড্রাগ এই অ্যাকশন দিচ্ছে। আমি যদি ইন জেনারেল জানি যে আমার কোলিনার্জিকটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিকের অ্যাকশন দিবে আর অ্যাড্রেনার্জিকটা হচ্ছে আমার সিম্প্যাথেটিকের অ্যাকশন দিবে। ঠিক আছে, আমি এটা জানলাম। এখন সিম্প্যাথেটিকে আমার বডিতে কি কি হয়, তাহলে এই সিম্প্যাথেটিকে যা যা হয়, এই জিনিসগুলোই আমার কি করবে, অ্যাড্রেনার্জিক অ্যাগোনিস্ট, অ্যাগোনিস্ট আমার যা যা আছে এই ড্রাগগুলো সেই অ্যাকশন দিবে, আর অ্যান্টাগোনিস্ট দিবে ঠিক তার অপোজিট অ্যাকশন। এইভাবে জিনিসটা মনে রাখবো, আমরা সামনে পাবো যে এটা দিয়ে আমাদের কি প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে আমরা কোলিনার্জিক ড্রাগে। শীটের 38 নাম্বার পেজে আপনারা দেখেন, এখানে কোলিনার্জিক অ্যাগোনিস্টের পাশে দুইটা নাম দেওয়া আছে, কোলিনো মিমেটিক বা প্যারাসিম্প্যাথো মিমেটিক। আমি আগেও বলছি যে প্রত্যেকটা জিনিসের সিনোনিম কিন্তু মনে রাখতে হবে।
আচ্ছা, এবার হচ্ছে যে এখানে কোলিনার্জিক রিসেপ্টর দুই রকম আছে, আমরা জানি মাসকারিনিক এবং নিকোটিনিক। কোনটা কোন সাইটে আছে এটা একটু আমরা জেনে নিব। যে মাসকারিনিক হচ্ছে তিনটা, নিউরোনাল আছে, কার্ডিয়াকে আছে এবং হচ্ছে গ্ল্যান্ডুলার আছে। এবং নিকোটিনিক রিসেপ্টর হচ্ছে দুইটা, একটা হচ্ছে নিউরোমাসকুলার জাংশনে আছে এবং একটা অটোনমিক গ্যাংলিয়াতে আছে। লোকেশন আমরা জানবো, কারণ হচ্ছে এটা আমাদের ড্রাগের যখন আমরা ক্লাসিফিকেশন করব সেভাবেই আমরা ক্লাসিফিকেশন অনুযায়ী ড্রাগগুলো পড়বো। আচ্ছা, তো প্রথমেই আমরা চলে আসি কোলিনার্জিক অ্যাগোনিস্ট। তাহলে যখনই আমি কোলিনার্জিক অ্যাগোনিস্ট করতেছি তখনই আমি কি মনে রাখবো যে আমার কোলিনার্জিক মানে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এটা প্যারাসিম্প্যাথেটিককে মিমিক করবে। দ্যাট মিনস যেহেতু এটা অ্যাগোনিস্ট, আমার প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশনে বডির যেই অ্যাকশনগুলো হয়, কোলিনার্জিক অ্যাগোনিস্ট দিলেও বডির সেই অ্যাকশনগুলোই হবে। তাহলে এখন আমি যদি কোলিনার্জিক অ্যাগোনিস্ট, এটাকে আমি দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে ডিরেক্ট, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট যে কোলিনার্জিক অ্যাগোনিস্ট, এটা হচ্ছে নরমালি আমাদের ড্রাগের যে অ্যাকশন, যে অ্যাগোনিস্ট গিয়ে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে এবং সেই অ্যাকশনটা দিবে। হ্যাঁ, এই ডিরেক্টের মধ্যে কোনো ঝামেলা নাই। তো সে নরমালি যা অ্যাকশন দেয় সেভাবে দিবে। এর মধ্যে আছে হচ্ছে আমাদের অ্যাসিটাইল কোলিন, পাইলোকার্পিন, মিথাকোলিন, এই ড্রাগগুলো আছে। ফাইন। এবার হচ্ছে ইনডিরেক্ট। ইনডিরেক্ট জিনিসটা কি, এটা কেন ইনডিরেক্ট বলতেছি আমরা? কারণ হচ্ছে আমাদের বডিতে যে অ্যাসিটাইল কোলিন থাকে, এই অ্যাসিটাইল কোলিনকে এক ধরনের এনজাইম আছে বডিতে, সেটা হচ্ছে আমাদের অ্যাসিটাইল কোলিনেস্টারেজ। ঠিক আছে, কোলিনেস্টারেজ যে এনজাইমটা, এটা কি করে, অ্যাসিটাইল কোলিনকে হাইড্রোলাইজ করে ফেলে। হাইড্রোলাইজ করে অ্যাসিটাইল কোয়ে এবং কোলিন তৈরি করে ফেলে। তার মানে আমার বডিতে অ্যাসিটাইল কোলিনকে থাকতে দিচ্ছে না, কিন্তু আমি কি পড়তেছি, কোলিনার্জিক অ্যাগোনিস্ট। তার মানে আমার অ্যাসিটাইল কোলিন লাগবে বা অ্যাসিটাইল কোলিন লাইক এজেন্ট লাগবে। তো সেই অ্যাসিটাইল কোলিনকে যদি ভেঙে ফেলে তাহলে তো আমাদের ডিজায়ার্ড অ্যাকশনটা আমরা পাবো না। তো আমরা কি করব, যে এই ভাঙার জন্য দায়ী তাকে ইনহিবিট করব। এই জন্য ইনডিরেক্টের আরেকটা নাম হচ্ছে অ্যান্টি কোলিনেস্টারেজ। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কনফিউশন করা যাবে না যে অ্যান্টিকোলিনেস্টারেজ মানে হচ্ছে গিয়ে অ্যান্টিকোলিনার্জিক। অ্যান্টিকোলিনেস্টারেজ কিন্তু আমার কোলিনার্জিক অ্যাগোনিস্টই, কিন্তু এটা অ্যান্টিকোলিনেস্টারেজ বলতেছি এই কারণে যে আমি ইনডিরেক্টলি এটাকে অ্যাকশন করতেছি। অ্যাসিটাইল কোলিন, আমি যাতে অ্যাসিটাইল কোলিনটা যাতে হাইড্রোলাইজ না হয়ে যায়, বডিতে যাতে থেকে যায়, সেটাকে আমরা ইনহিবিট করতেছি। ঠিক আছে, তো এইটার মধ্যে আমরা হচ্ছে আবার দুইটা ভাগ করছি। একটা হলো রিভার্সিবল, আরেকটা হচ্ছে ইরিভার্সিবল। সহজ কথা হচ্ছে যে এই যে সিউডোকোলিনেস্টারেজ বা কোলিনেস্টারেজ যে এনজাইমটা, এটাকে যে হাইড্রোলাইজ করে, এই হাইড্রোলাইজ যে করলো, এই স্টেপটা আবার রিভার্স করা যায় হচ্ছে কোন ড্রাগগুলায়, আর হচ্ছে যে একবার হয়ে গেছে তো আর রিভার্স করব না, সেটা মানে করা যাবে না, সেটা হচ্ছে আমার ইরিভার্সিবল। ঠিক আছে, এখন রিভার্সিবলের আন্ডারে হচ্ছে আপনারা সেটা দেখেন যে ড্রাগ আছে চারটা। একটা হচ্ছে এড্রোফোনিয়াম, পাইরিডোস্টিগমিন, ফাইসোস্টিগমিন, আর হলো গিয়ে আমাদের নিওস্টিগমিন। আচ্ছা, আর ইরিভার্সিবলের মধ্যে হচ্ছে আমরা পাবো ওপিসি গুলো বা অর্গানো ফসফরাস কম্পাউন্ড। ঠিক আছে, এখন রিভার্সিবল এই ড্রাগগুলো সম্বন্ধে আমরা একটু ছোট ছোট করে জানবো। যে এড্রোফোনিয়াম যে ড্রাগটা, এটা দেখেন আপনাদের শীটে একটা জিনিস লেখা আছে যে টেনসিলন টেস্ট। টেনসিলন টেস্ট করার জন্য আমরা এটা ইউজ করে থাকি। তাহলে টেনসিলন টেস্টটা কি? এটা হচ্ছে যে আমাদের বডিতে যে অ্যাসিটাইল কোলিন থাকে, এটা দুইটা স্টেট হতে পারে। এক হচ্ছে যে অ্যাসিটাইল কোলিন অনেক কমে গেছে বা ডেফিসিয়েন্সি হচ্ছে, অথবা অ্যাসিটাইল কোলিন অনেক বেশি হয়ে গেছে, ওভারডোজ হয়ে গেছে। ঠিক আছে, এখন তাহলে অ্যাসিটাইল কোলিন যদি আমার কমে যায় বা ডেফিসিয়েন্সি হচ্ছে বা অ্যাসিটাইল কোলিন বাড়তেছে, ঠিক আছে, তাহলে এই কমে যাওয়ার এই কন্ডিশনটাকে আমরা বলতেছি মায়াস্থেনিয়া গ্র্যাভিস। মায়াস্থেনিয়া গ্র্যাভিস। আর অ্যাসিটাইল কোলিন যে বাড়তেছে, এটাকে আমরা বলতেছি কোলিনার্জিক ক্রাইসিস। আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে যে এই যে অ্যাসিটাইল কোলিন কমতেছে আর বাড়তেছে, এই দুইটা কন্ডিশনে একটা কমন সিম্পটম হয়, সেটা হচ্ছে মাসল উইকনেস। দ্যাট মিনস আমার অ্যাসিটাইল কোলিন কমে গেলেও মাসল উইকনেস হচ্ছে, বেড়ে গেলেও মাসল উইকনেস হচ্ছে। তাহলে আমি বুঝবো কিভাবে যে আমার কি অ্যাসিটাইল কোলিন বডিতে কমলো নাকি হচ্ছে বাড়লো? এই টেস্টটা করার জন্য হচ্ছে আমরা এই ড্রাগটা ইউজ করে থাকি, সেটা হচ্ছে এড্রোফোনিয়াম।
এই এড্রোফোনিয়াম আমরা দিলাম, এটা দেওয়ার কারণে যদি আমার মাসেল উইকনেস ইমপ্রুভ হয়, তার মানে আমি কি বুঝবো যে আমার অ্যাসিটাইলকোলিন ডেফিসিয়েন্সি হচ্ছে, দ্যাট মিন্স মাইস্থেনিয়া গ্র্যাভিস, তখন আমি মাইস্থেনিয়া গ্র্যাভিসের ট্রিটমেন্টে চলে যাব। কিন্তু যদি আমার এড্রোফোনিয়াম দেওয়ার কারণে কোনো কিছু হলো না পেশেন্টের, বা অবস্থা আরো কন্ডিশন আরো ডিটোরিয়েট করলো, তখন আমি বুঝবো যে অ্যাসিটাইলকোলিন ওভারডোজ হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটাকে বলতেছি আমরা টেনসিলন টেস্ট। ওকে, দেন হচ্ছে আমরা বললাম পাইরিডোস্টিগমিন। এই পাইরিডোস্টিগমিনে দেখেন লেখা যে আমরা কি বললাম, অ্যাসিটাইলকোলিন ডেফিসিয়েন্সি হলে আমরা মাইস্থেনিয়া গ্র্যাভিসের ট্রিটমেন্টে চলে যাব। এই মাইস্থেনিয়া গ্র্যাভিসের ট্রিটমেন্টে হচ্ছে গিয়ে আমরা পাইরিডোস্টিগমিনটা দিব। ঠিক আছে, কারণ হচ্ছে আমার অ্যাসিটাইলকোলিন ডেফিসিয়েন্সি হচ্ছে, অ্যাসিটাইলকোলিন বাড়াইতে হবে, তাহলে আমি কি করব, অবশ্যই কোলিনোমিমেটিক ড্রাগ দিব, সেটাই হচ্ছে পাইরিডোস্টিগমিন। দেন আসি ফাইসোস্টিগমিন। ফাইসোস্টিগমিনটা হচ্ছে আমরা যখন অ্যান্টিকোলিনার্জিক ড্রাগের ওভারডোজ হয়ে যায়। ঠিক আছে, অ্যান্টিকোলিনার্জিক কিছু ড্রাগ আমরা সামনে পড়বো, ওগুলো যদি ওভারডোজ হয়ে যায় তখন যে অ্যান্টিকোলিনার্জিক যে সিনড্রোমগুলো দেয়, সেটাকে কমব্যাট করার জন্য আমরা কি দিব, ফাইসোস্টিগমিন দিব। আচ্ছা, দেন আসলে হচ্ছে নিওস্টিগমিন। নিওস্টিগমিনের পাশে আপনারা দেখেন লেখা আছে যে রিভার্সাল এজেন্ট। তো রিভার্সাল এজেন্ট বলতে কি বুঝবো, এটা হচ্ছে গিয়ে যে আমরা অ্যানেস্থেশিয়া, ওটির সময় যে অ্যানেস্থেশিয়া দেই, অ্যানেস্থেটিক ইফেক্টটা রিভার্স করার জন্য আমরা নিওস্টিগমিন দিই। এটা আরেকটু ডিটেলসে আমরা অ্যানেস্থেশিয়াতে পড়বো। এখন আমরা এটা মনে রাখবো যে নিওস্টিগমিনটা হচ্ছে রিভার্সাল এজেন্ট হিসেবে ইউজ করা হয়। আচ্ছা, এখন হচ্ছে ইরিভার্সিবলের ব্যাপারে আসি। ওপিসি, অর্গানো ফসফরাস কম্পাউন্ড। এখানে একটা আমাদের এজেন্টের নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইকোথায়োফেট। ইকোথায়োফেট, এটা কেন মনে রাখবো, বিকজ ইট ইজ দ্য অনলি ওপিসি দ্যাট ইজ ইউজড ইন হিউম্যান ট্রিটমেন্ট পারপাস। আমরা এটা হিউম্যান ট্রিটমেন্ট পারপাসে ইউজ করে থাকি। কোথায় করি, এটা গ্লুকোমার ড্রাগ হিসাবে আমরা ইউজ করে থাকি। আপনারা দেখেন লেখা আছে ট্রিটমেন্ট অফ গ্লুকোমা। আদার্স যে ওপিসি, এগুলো তো আমরা ইনসেকটিসাইড হিসাবে ইউজ করে থাকি, আমরা জানি, কিন্তু এর মধ্যে যে ইকোথায়োফেট আছে, এটা কিন্তু গ্লুকোমার ট্রিটমেন্টে ইউজ করা হয়। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের গেল কোলিনো মিমেটিক বা হচ্ছে কোলিনার্জিক অ্যাগোনিস্ট। ঠিক আছে, এখন আমরা চলে যাব কোলিনার্জিক অ্যান্টাগনিস্টে। কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট বা আমরা বলতে পারি কোলিনার্জিক ব্লকার বা অ্যান্টিকোলিনার্জিক। আচ্ছা, এখন এটা ক্লাসিফিকেশনটা আমরা দুই ভাবে জানবো। একটা হচ্ছে কেমিক্যাল ক্লাসিফিকেশন, যে রিসেপ্টরের উপর ভাগ করে, রিসেপ্টরের লোকেশনের উপর ভাগ করে বা তাদের কেমিক্যাল স্ট্রাকচারের উপর ভাগ করে একটা ক্লাসিফিকেশন জানবো। আরেকটা হচ্ছে তাদের ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, দ্যাট মিন্স যে আমরা কি কি ইন্ডিকেশন, মানে এটার কি কি ইন্ডিকেশন আছে, এই ইন্ডিকেশন অনুযায়ী ভাগ করে আমরা জানবো। তাহলে প্রথমেই আমরা দেখবো হচ্ছে কেমিক্যালটা। কেমিক্যালে হচ্ছে প্রথমে আমরা কি করব, যে রিসেপ্টর অনুযায়ী আমরা পড়ে আসছি যে দুই ধরনের রিসেপ্টর আছে, একটা হচ্ছে মাসকারিনিক, তাহলে অ্যান্টি মাসকারিনিক পড়বো, আর একটা হচ্ছে অ্যান্টি নিকোটিনিক। আচ্ছা, এখন এই অ্যান্টি মাসকারিনিককে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে টারশিয়ারি, আরেকটা হচ্ছে কোয়াটারনারি। ঠিক আছে, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে টারশিয়ারি যে অ্যান্টি মাসকারিনিকের নামগুলো এটা মুখস্থ করে ফেলবো। কেন করব, কারণ আমরা জিপিতে বলে আসছি যে আমরা একটা বক্স পড়ছি যে ড্রাগস দ্যাট ক্যান ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার, তাহলে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, এর মধ্যে আমাদের একটা পয়েন্ট কিন্তু ছিল টারশিয়ারি এমআই। এই হচ্ছে সেই টারশিয়ারি এমআই। এখানে 5টা ড্রাগ আছে, আমরা মুখস্থ করে ফেলবো। এটার জন্য আমরা মনে রাখবো হচ্ছে ডি পাস্ট। ঠিক আছে, ডাইসাইক্লোমিন, পিরেনজেপাম, তারপর হচ্ছে আমাদের অ্যাট্রোপিন, স্কোপোলামিন, আর হচ্ছে ট্রপিকামাইড। এগুলো হচ্ছে আমাদের টারশিয়ারি অ্যামাইন, যেগুলো হচ্ছে এটার পাশে লিখে রাখেন যে ড্রাগস কজিং ব্লাড ব্রেন ব্যারিয়ার। আচ্ছা, আর সাথে হচ্ছে কোয়াটারনারি অ্যামাইন, এটা একটু রিডিং দিয়ে রাখবেন, এটা তো আর মুখস্থ করব না আমরা, কারণ নাহলে প্যাচ লেগে যাবে। আমরা মুখস্থ রাখবো হচ্ছে টারশিয়ারি অ্যামাইন। ফাইন, এবার হচ্ছে অ্যান্টি নিকোটিনিক। অ্যান্টি নিকোটিনিককে আবার হচ্ছে ভাগ করছে কিভাবে, আমরা জানি নিকোটিনিক রিসেপ্টর দুইটা জায়গায় থাকে, একটা হচ্ছে অটোনমিক গ্যাংলিয়া এবং আরেকটা হচ্ছে নিউরোমাসকুলার জাংশনে। তাহলে গ্যাংলিয়া হিসেবে আমরা কি পড়বো, গ্যাংলিয়ন ব্লকার, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের নিউরোমাসকুলার জাংশন ব্লকার। ঠিক আছে, এই গ্যাংলিয়ন ব্লকারের আন্ডারে আপনারা শীটে দেখেন 40 নাম্বার পেজে, যেটা আর কি
গ্যাংলিয়ন ব্লকারের শীটে হচ্ছে 4টা নাম দেওয়া আছে, হেক্সামিথোনিয়াম, টেট্রা ইথাইলমোনিয়াম, ট্রাইমিথাফেন এবং মেকামাইলামিন। নামগুলো একটু কঠিন, তবে যতটুকু সম্ভব আমরা মনে রাখবো। এটার নিচে আরেকটা নাম লিখে নেন, সেটা হচ্ছে টিউবোকিউরারিন। টিউবোকিউরারিন, ঠিক আছে? এটা যদিও একটা নিউরোমাসকুলার জাংশন ব্লকার আমরা এখানে পাবো, কিন্তু আমরা মনে রাখবো যে টিউবোকিউরারিন নিউরোমাসকুলার জাংশন ব্লকার হলেও এর কিছু গ্যাংলিয়ন ব্লকিং প্রপার্টি আছে। হ্যাঁ, এই জন্য আমরা এটা গ্যাংলিয়ন ব্লকারের মধ্যে পড়বো। তাহলে টোটাল 5টা আমরা মনে রাখবো। এই 5টা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বক্সটার উপরে মানে গ্যাংলিয়ন ব্লকারের বক্সটার উপরে একটু লিখে রাখেন যে ড্রাগস কজিং পশ্চারাল হাইপোটেনশন। এটা আমরা সিভিএস এ পাবো, কিন্তু এখানে এখন লিখে রাখেন যে ড্রাগস কজিং পশ্চারাল হাইপোটেনশন। তো এই গ্যাংলিয়ন ব্লকারে যে 5টা নাম, এগুলো পশ্চারাল হাইপোটেনশন করে। ওকে, আচ্ছা, এবার চলে আসি নিউরোমাসকুলার জাংশন ব্লকারে। এটাকে ভাগ করতে হচ্ছে আমরা 2টা ভাগে, একটা হচ্ছে ডিপোলারাইজিং আর একটা হচ্ছে নন ডিপোলারাইজিং। তো ডিপোলারাইজিং আর নন ডিপোলারাইজিংটাকে আমরা ডিউরেশন অফ অ্যাকশন দিয়ে ভাগ করছি। তো ডিপোলারাইজিং এর ক্ষেত্রে, হ্যাঁ, এখানে ডিপোলারাইজিং আর এখানে নন ডিপোলারাইজিং। ডিপোলারাইজিং এর ক্ষেত্রে আমরা মনে রাখবো যে শর্ট অ্যাক্টিং আর লং অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং এ আমরা মনে রাখবো এস ফর এস। এস ফর এস মানে হচ্ছে শর্ট অ্যাক্টিং হচ্ছে সাক্সামিথোনিয়াম, আর লং অ্যাক্টিং এ হচ্ছে ডেকামিথোনিয়াম। শর্ট অ্যাক্টিং সাকসা এবং লং অ্যাক্টিং এর ডেকামিথোনিয়াম। ফাইন, ওকে। এবার হচ্ছে নন ডিপোলারাইজেশন। নন ডিপোলারাইজেশনের জন্য নন ডিপোলারাইজেশনের ডিউরেশন অফ অ্যাকশন অনুযায়ী আমরা ভাগ করতেছি 3টা, ঠিক আছে? এখানে লিখি নন ডিপোলারাইজেশন। আচ্ছা, এখানে ভাগ করতেছি শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আর হচ্ছে লং অ্যাক্টিং। আমাদের ম্যাক্সিমামই হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, এই জন্য এটা আমরা মনে রাখবো না। আমরা মনে রাখবো শর্ট অ্যাক্টিং আর লং অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং এ আমরা মনে রাখবো জিএম, দ্যাট ইজ জেন্টাকুরিয়াম অ্যান্ড মিভাকুরিয়াম। আর লং অ্যাক্টিং এর জন্য আমরা মনে রাখবো পিপিটি, ঠিক আছে? লং অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং এর জন্য জিএম আর লং অ্যাক্টিং এর জন্য পিপিটি। প্যানকুরোনিয়াম, পিপেকুরোনিয়াম এন্ড টিউবোকিউরারিন। যে টিউবোকিউরারিন একটু আগে বলে আসলাম যে এটা হচ্ছে নিউরোমাসকুলার জাংশন ব্লকার, বাট এটার গ্যাংলিয়ন ব্লকিং প্রপার্টিও আছে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবো যে ওটিতে আমরা ম্যাক্সিমাম ইউজ করি হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লাইক ভ্যাকুরোনিয়াম, রোকুরোনিয়াম। এগুলোর নাম আমাদের মুখস্থ রাখার দরকার নাই। আচ্ছা, এখন এটার সাথে আমরা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন মনে রাখবো, সেটা হচ্ছে যে এই যে আমরা মাসেল রিল্যাক্সেন্ট গুলো পড়লাম, নিউরোমাসকুলার জাংশন ব্লকার কি, এগুলো তো মাসেল রিল্যাক্সেশনই করে, তাই না? তো আমরা এই যে মাসেল রিল্যাক্সেন্টস গুলো পড়লাম, এগুলো হচ্ছে কি করে যে সবগুলোই হিস্টামিন রিলিজ করে। হিস্টামিন রিলিজ করলে আমার কি হবে, আমরা জানি যে ব্রঙ্কাসের উপর এটার অ্যাকশন হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। তাহলে কোনো অ্যাজমাটিক পেশেন্ট বা একটা পেশেন্টের ভালভুলার হার্ট ডিজিজ আছে, তার ওটির ক্ষেত্রে আমরা কি এগুলো দিতে পারবো না, কারণ হচ্ছে তার ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদের 4টা মাসেল রিল্যাক্সেন্ট আছে যেগুলো হিস্টামিন রিলিজ করে না, আমরা ওইগুলো হচ্ছে ইউজ করব। তাহলে কোনগুলো আমাদের হিস্টামিন রিলিজ করে না? হিস্টামিন রিলিজ করে না। তাহলে আমরা কিন্তু পড়তেছি করে না, সবগুলো করে, জাস্ট 4টা করে না। সেটার জন্য হচ্ছে পিভিআর, এটা হচ্ছে আমরা নেমোনিক্স মনে রাখবো। পিভিআর, পিতে হচ্ছে 2টা, পিপেকুরোনিয়াম, প্যানকুরোনিয়াম, ভিতে ভ্যাকুরোনিয়াম আর আরে হচ্ছে রোকুরোনিয়াম, ঠিক আছে? তাহলে এই 4টা হচ্ছে হিস্টামিন রিলিজ করে না। তাহলে এটা জানার আমাদের সুবিধাটা হচ্ছে এটাই যে কোনো অ্যাজমাটিক পেশেন্ট বা যাদের হচ্ছে এয়ারওয়ে অবস্ট্রাকশন আছে তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে এই 4টা মাসেল রিল্যাক্সেন্ট ইউজ করতে পারবো, ঠিক আছে? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াসলি এটা ছিল। ওকে, এখন আমাদের কেমিক্যাল ক্লাসিফিকেশন শেষ। এখন আমরা জানবো হচ্ছে ক্লিনিক্যাল ইন্ডিকেশন ওয়াইজ। আচ্ছা, ক্লিনিক্যাল ইন্ডিকেশন ওয়াইজ আপনারা দেখেন যে এখানে হচ্ছে কয়েকটা ইন্ডিকেশন দেওয়া আছে, টোটাল 7টা পয়েন্ট আছে।
প্রথমেই আমরা দেখব অ্যান্টি পার্কিনসনিজম। অ্যান্টি পার্কিনসনিজমে আমরা অ্যান্টিকোলিনার্জিক ট্রিটমেন্ট দিয়ে থাকি। কেন দেই? জাস্ট এখন আমরা মনে রাখবো যে ডোপামিন কি হয়, পার্কিনসনে ডোপামিন কমে যায়। তো এই ডোপামিনটা হচ্ছে অ্যাসিটাইলকোলিনকে রেগুলেশন করে। যখন ডোপামিন কমে যায় তখন হচ্ছে বডিতে অ্যাসিটাইলকোলিন বেড়ে যায়। আর অ্যাসিটাইলকোলিনটা আমরা কি জানি, এটা হচ্ছে কোলিনার্জিক নিউরোট্রান্সমিটার, যেটা প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশনকে মিমিক করবে। এই কথাগুলো বারবার বলতেছি যাতে হচ্ছে এই সূত্রের সাথে মানে বারবার এই জিনিসটা প্র্যাকটিস হয় যে এটার সাথে মিলায় আমি কিন্তু যে কোনো ড্রাগের অ্যাকশন বের করতে পারবো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে অ্যাসিটাইলকোলিন হচ্ছে গিয়ে আমাদের কি করবে, প্যারাসিম্প্যাথর মিমেটিক করবে এবং সেখানে কি করবে, সে মাসেলটাকে হচ্ছে রিজিড করে ফেলবে, তাই না? তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে অ্যাসিটাইলকোলিনটাকে কমাবো, অ্যান্টিকোলিনার্জিক দিব। সেই ক্ষেত্রে হচ্ছে অ্যান্টি পার্কিনসনিজমের জন্য আমরা মনে রাখবো বেনস দুইটা আছে, একটা হচ্ছে বেনস্ট্রপিন, বেনজহেক্সল। আচ্ছা, আর হচ্ছে ওপি দিয়ে দুইটা, একটা হচ্ছে অরফেনাডিন আর প্রোসাইক্লিডিন। ঠিক আছে, তাহলে অ্যান্টি পার্কিনসনের জন্য হচ্ছে এই চারটা মনে রাখবো। এরপর আমাদের আছে মাইড্রিয়াটিক্স এন্ড সাইক্লোপ্লেজিক। মাইড্রিয়াটিক্স মানে পিউপিল ডাইলেটেশন যারা করে, এবং সাইক্লোপ্লেজিক মানে হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা লস্ট হয়ে যাওয়া। এটার ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 5টা ড্রাগ। এটার জন্য আমরা মনে রাখবো হচ্ছে এইচএসসি তে টার্গেট এ, ঠিক আছে, হোমাট্রপিন, স্কোপোলামিন, সাইক্লোপেন্টোলেট, ট্রপিকামাইড এন্ড অ্যাট্রোপিন। খুবই ইম্পর্টেন্ট, মাইড্রেটিক সাইক্লোপ্লেজিক্স এর ড্রাগস এর নাম অনেকবার আসে, এটা মনে রাখবো আমরা এভাবে, এইচএসসি তে টার্গেট এ। এরপর হচ্ছে অ্যান্টি অ্যাজমাটিক্স এর জন্য আমরা মনে রাখবো হচ্ছে লাস্টে থাকবে ট্রপিয়াম যেই গ্রুপগুলো লাইক ইপ্রাট্রপিয়াম, টায়োট্রপিয়াম, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যান্টিস্পাজমোডিকের জন্য আমরা সূত্র মনে রাখবো, অ্যান্টিস্পাজমোডিকের জন্য হচ্ছে এইচডি, ঠিক আছে, এইচডি, হায়োসিন, এবং ডিতে হচ্ছে ডাইসাইক্লোমিন। এগুলো হচ্ছে অ্যান্টিস্পাজমোডিক হিসাবে ইউজ করা হয়। আচ্ছা, তারপরে দেখেন আছে অ্যান্টি মোশন সিকনেসে একটা ড্রাগের নাম দেওয়া আছে স্কোপোলামিন, এবং নিচে দেখেন ডট ডট দেওয়া। এখানে আপনাদেরকে লিখতে হবে, এই জন্য জায়গাটা ফাঁকা আছে। মোশন সিকনেসে আমরা কি কি ড্রাগ ইউজ করি, এটা অসংখ্যবার পরীক্ষায় আসছে এবং এটা একদম ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে। আমরা মনে রাখবো যে মোশন সিকনেসে আমরা 7টা ড্রাগ ইউজ করি, এর মধ্যে একটা হচ্ছে গিয়ে অ্যান্টিকোলিনার্জিক, যেটা হলো স্কোপোলামিন। তাহলে 6টা কি? 6টা হচ্ছে আমাদের আসবে অ্যান্টিহিস্টামিন ফার্স্ট জেনারেশনের 6টা অ্যান্টিহিস্টামিন, সেটা আপনারা এখানে লিখে নেন। একটা হচ্ছে ডাইফেনহাইড্রামিন, ডাইমেনহাইড্রিনেট। আচ্ছা, তারপর হলো গিয়ে সিনারজিন, সেক্লিজিন, মেক্লিজিন, প্রোমেথাজিন। ঠিক আছে, তাহলে 7টা আমার অ্যান্টি মোশন সিকনেসের 7টা, একটা হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক স্কোপোলামিন এবং অ্যান্টিহিস্টামিন, যেটা আমরা ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন ইউজ করতেছি, সেটার মধ্যে 6টা ডাইফেনহাইড্রামিন, ডাইমেনহাইড্রিনেট, সিনারজিন, সেক্লিজিন, মেক্লিজিন, প্রোমিথাজিন। এই নামগুলোতে কিন্তু কনফিউশন করে, স্টেমে কিন্তু হচ্ছে একটু কাছাকাছি যে নামগুলো অন্য ড্রাগের আছে সেগুলো দিয়ে দেয়। এটা কিন্তু একদম ভালো করে একদম মাথায় গেঁথে নিতে হবে যে অ্যান্টিমোশন সিকনেসে আমরা কোন কোন ড্রাগ ইউজ করতেছি। আচ্ছা, এরপরে একটা আছে যে অ্যান্টি ইউরিনারি আর্জেন্সি অর ইনকন্টিনেন্সে আমরা ড্রাগ ইউজ করে থাকি, সেটা হচ্ছে টলটেরোডিন। এটা আমরা একটু মনে রাখবো, ঠিক আছে। টলটেরোডিন, এটা ইয়াং পেশেন্ট বা যাদের হচ্ছে ইনকন্টিনেন্সের প্রবলেম আছে সেখানে টলটেরোডিন আমরা দিয়ে থাকি। লাস্টে একটা দেখেন ড্রাগ লেখা প্রোপানথেলিন দিয়ে 1-2 খালি রাখা, ঠিক আছে। এই প্রোপানথেলিন ড্রাগটা আমরা কোথায় ইউজ করি, দুইটা ইন্ডিকেশন আপনারা এখানে লিখে নেন। একটা হচ্ছে হাইপারহাইড্রোসিস অর বলতে পারি এক্সেসিভ সোয়েটিং। অনেক সময় পরীক্ষার আগে যে অনেকেরই আছে যে একদম নার্ভাসনেসে পুরো হাত ঘেমে ভিজে যায়, ঠিক আছে, এই ধরনের আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি, হাইপারহাইড্রোসিস অর এক্সেসিভ সোয়েটিং। এবং আরেকটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া ট্রিটমেন্টে আমরা প্রোপানথেলিন দিয়ে রাখতে পারি, ঠিক আছে। তাহলে এই দুটো ইন্ডিকেশন একটু লিখে নেন। ওকে, তাহলে কোলিনার্জিক অ্যান্টাগনিস্টের ক্লাসিফিকেশন আমাদের শেষ হয়ে গেল।
এখন এই যে এখানে অ্যান্টাগনিস্টে আমরা যেটা পেলাম যে অ্যাট্রোপিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটার সবকিছু ডিটেলস এর পরের পেজে দেখেন, এই জিনিসটা একটু পড়ে ফেলতে হবে। জাস্ট এখানে আমরা অনেক ইনফরমেশন আগেই পেয়ে গেছি, আমরা জানি এটা টারশিয়ারি অ্যামাইন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ফেলে এবং কোথায় কোথায় ইউজ করি, ওপিসি পয়জনিং এ তো ইউজ করি, এটা আমরা সবাই জানি। এছাড়াও মনে রাখবো অ্যানেস্থেটিক প্রি মেডিকেশন, অ্যানেস্থেশিয়া দেওয়ার আগে যে কিছু ড্রাগ দেওয়া হয় যাতে অ্যানেস্থেটিক হ্যাজার্ডস গুলো মিনিমাইজ করা যায়, সেক্ষেত্রে অ্যাট্রোপিনটাও কিন্তু একটা ড্রাগ, ঠিক আছে, এটা মনে রাখবো। এছাড়া হচ্ছে যে প্রিভেন্ট সাইনাইকি ইন আই অ্যান্ড সাইনাস ব্র্যাডিকার্ডিয়া আফটার এমআই, এই জিনিসগুলো একটু দেখে রাখবো। অ্যাডভার্স ইফেক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে অকুলার এবং আদার্স গুলো এভাবে একটু পড়তে হবে। এখন এখানে আপনারা একটু দেখেন যে আমরা কিভাবে আমাদের সেই চার্টটা এখন কি কাজে লাগবে। অ্যাট্রোপিনটা আমাদের কি ড্রাগ, এটা হচ্ছে অ্যান্টি মাস্কারিনিক বা বলতে পারি ব্রড সেন্সে অ্যান্টিকোলিনার্জিক। দ্যাট মিন্স এটা প্যারাকোলিনার্জিক যদি প্যারাসিম্প্যাথেটিক হয় তাহলে অ্যান্টিকোলিনার্জিক হবে প্যারাসিম্প্যাথেটিকের অপোজিট, ঠিক আছে। তাহলে প্যারাসিম্প্যাথেটিকে আমার যা যা হতো এখন সেটাকে আমি কমবেট করব, ঠিক আছে। তাহলে অকুলার ইফেক্টের মধ্যে আপনারা একটু হাইলাইট করেন যে মাইড্রিয়াসিস করে, সাইক্লোপ্লেজিয়া করে, ড্রাই স্যান্ডি আই করে, এই জিনিসগুলো একটু হাইলাইট করেন। এবং আদার্স এর মধ্যে হচ্ছে কনস্টিপেশন, ইউরিনারি রিটেনশন, তারপর হচ্ছে ট্যাকিকার্ডিয়া এবং ড্রাই মাউথ, এই জিনিসগুলো হাইলাইট করেন। আচ্ছা, ট্রিটমেন্ট অফ ওপিসি পয়জনিং এ আমরা তো জানি যে অ্যাট্রোপিন দেই, কেন দেই, যাতে হচ্ছে গিয়ে যে মাস্কারিনিক অ্যাকশনটাকে আমরা কমবেট করতে পারি, তাই না। এটা কারণ হচ্ছে ওপিসিটা হচ্ছে আমাদের কি ড্রাগ, কোলিনার্জিক ড্রাগ, তাহলে এটা ওভারডোজ হয়ে গেছে, এখন এটাকে আমি কমবেট করার জন্য অ্যান্টিকোলিনার্জিক দিব, সহজ কথা। আরেকটা যেটা আছে প্রালিডক্সাইন, এই প্রালিডক্সাইনটার কাজ কি, এটা হচ্ছে কোলিনেস্টারেজ রিজেনারেশন করার জন্য ইউজ করা হয়। কেন আমি কোলিনেস্টারেজ রিজেনারেশন করব, আমরা কোলিনোমিউটিক ড্রাগের ক্ষেত্রে দেখছিলাম যে অ্যান্টিকোলিনেস্টারেজ, হ্যাঁ, কোলিনেস্টারেজটাকে আমরা ইনহিবিট করতেছি কারণ সেখানে আমাদের অ্যাসিটাইলকোলিনটা দরকার ছিল, কিন্তু ওপিসি এটা তো কোলিনার্জিক ড্রাগ, এটার ওভারডোজ হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে আমি অ্যাসিটাইলকোলিন চাই না বডি থেকে, এখন আমি এটাকে কমাই দিতে চাই, তাহলে এখন আমি যদি এনজাইমটাকে বাড়াই দিই, রিজেনারেট করতে পারি, তাহলে সে অ্যাসিটাইলকোলিনটাকে দ্রুত ভেঙে দিতে থাকবে। ওকে, আচ্ছা, তাহলে অ্যাট্রোপিনটা অবশ্যই এটা ইনফিনিটি স্টার দাগায় রাখেন। এবং এর আগে যে পেজটা পড়লাম 40, এটাও পুরো পেজটাই ইনফিনিটি স্টার। আচ্ছা, এবার একটু চলে আসেন শীটের 45 নাম্বার পেজে। এখানে তো প্রথম লাইনটা আমি শুরুতেই বললাম যে এই লাইনটা পড়বো, এবং নিচে দেখেন একটা কোশ্চেন আছে যে সিক্রেশন অফ এপিনেফ্রিন বাই দ্য অ্যাড্রেনাল মেডুলা ইজ মিডিয়েটেড বাই। এখানে আমরা একটু মনে রাখবো যে অ্যাড্রেনাল যে মেডুলা, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কোনো পোস্ট গ্যাংলিয়া আসে না, ঠিক আছে। তাহলে পোস্ট গ্যাংলিয়া আসে না, আমরা জানি যে অ্যাড্রেনার্জিকে আছেই হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক, তাহলে পোস্ট গ্যাংলিয়নি যেহেতু আসতেছে না, তাহলে অ্যাড্রেনার্জিক কিন্তু আমাদের শুরুতে বাদ হয়ে গেল, এটা আমরা ওমিট করে দিলাম। এখন হচ্ছে আমি চিন্তা করব কোলিনার্জিক নিয়ে, প্রি গ্যাংলিয়নিক তো সব প্রি গ্যাংলিয়নিক হচ্ছে আমার কি কোলিনার্জিক। এখন প্রি গ্যাংলিয়নিকের কোনটা আসে সেটা হচ্ছে আমরা মনে রাখবো যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে প্রি গ্যাংলিয়নিক নিকোটিনিক রিসেপ্টর থাকে, এজন্য অ্যান্সার হবে একটাই, কোলিনার্জিক নিকোটিনিক রিসেপ্টরস, ঠিক আছে। এই কোশ্চেনটা আসছিল, এটা একটু পড়ে ফেলতে হবে। ওকে, 46 নাম্বার পেজের যে চার্টটা, এটা তো আমি শুরুতেই বলে দিলাম, এটা কিন্তু অবশ্যই শুরুতেই পড়ে নিতে হবে, এবং যেভাবে বললাম যে আমরা প্রথমে জেনারেলি মনে রাখবো, দেন এক্সেপশনটা মনে রাখবো, তারপর হচ্ছে সূত্রের মতো মিলাই দেখবো। ওকে ফাইন, এখন আমরা চলে আসি অ্যাড্রেনার্জিকে। শীট পেজ নাম্বার হচ্ছে 47। অ্যাড্রেনার্জিকে পড়ার আগে আমাদের এখানে যেটা খুবই ইম্পর্টেন্ট যে রিসেপ্টর অনুযায়ী রিসেপ্টরের গুলোর লোকেশন এবং তাদের ইফেক্ট, এই জিনিসটা পড়ে ফেললে আমাদের ড্রাগের মোটামুটি অ্যাকশন, অ্যাডভার্স ইফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন এগুলো আমরা বের করে ফেলতে পারবো, যে যে ভালো ইফেক্ট গুলো পাবো এগুলোই আমরা ইন্ডিকেশন হিসেবে ইউজ করব, যেগুলো খারাপ পাবো কন্ডিশন বুঝে যেগুলো আমার যে পেশেন্টের জন্য খারাপ ওগুলোই হচ্ছে আমার অ্যাডভার্স ইফেক্ট। আচ্ছা, এখন অ্যাড্রেনার্জিকের মধ্যে হচ্ছে আমি রিসেপ্টর ভাগ করলাম দুই ভাবে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। আলফার মধ্যে আবার সাবটাইপ আলফা 1 আলফা 2, বিটার মধ্যে দুইটা, একটা হচ্ছে বিটা 1 বিটা 2। এর মধ্যে আমরা যেটা মনে রাখবো যে শুধু আলফা 2 এটা হচ্ছে প্রি সাইনাপটিক, এটাই হলো শুধু প্রি সাইনাপটিক, আদার্স যেগুলো আছে এগুলো সব হচ্ছে পোস্ট সাইনাপটিক। ওকে, এখন কোথায় আছে এবং লোকেশন কি এটা আমরা দেখব। আলফা 1 আমরা মেইনলি ব্রড সেন্সে তিনটা মনে রাখবো, একটা হচ্ছে রেডিয়াল মাসেল অফ আইরিস, আরেকটা মনে রাখবো হচ্ছে ভেসেলস, এবং
স্ফিংটারস, বডিতে যত স্ফিংটার আছে এগুলোতে থাকে। এখন কোনটার কাজ কি? রেডিয়াল মাসল অফ আইরিসে যেটা করবে এটা হচ্ছে পিউপিল ডাইলেটেশন করবে। আপনারা চার্টে দেখেন, চার্টে একটু দাগায় নেন, যেগুলো বলতেছে যে রেডিয়াল মাসল অফ আইরিসে এটা হচ্ছে পিউপিল ডাইলেটেশন করবে, মাইগ্রিয়াসিস করবে, এবং তাই কিন্তু করার কথা। কারণ আমরা চার্টে কি পড়ছিলাম, এক্সেপশনের মধ্যে প্রথমেই আমরা বলছিলাম যে সিম্প্যাথেটিকে পিউপিল ডাইলেটেশন হবে, এবং আমরা সিম্প্যাথো মিমেটিকটাই পড়তেছি, অ্যাড্রেনার্জিকটা আমাদের সিম্প্যাথো মিমেটিক, ঠিক আছে? কাজে এটা কিন্তু এক্সট্রা আপনার এখন আর মুখস্থ করা লাগবে না যদি আপনি ওই চার্টটা আত্মস্থ করে আসেন। আচ্ছা, তারপর হচ্ছে ভেসেলস। ভেসেলস এর মধ্যে কি হবে? ভেসেলের মধ্যে আমরা জানবো ভ্যাসো কনস্ট্রিকশন করবে, ঠিক আছে? ভ্যাসো কনস্ট্রিকশন করবে, কারণ কি আমরা জানি সিম্প্যাথেটিকে কনস্ট্রিকশনই করে। ভ্যাসো কনস্ট্রিকশন করলে কি হবে? আমার পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে এবং ব্লাড প্রেশার বাড়াবে। আচ্ছা, আর স্ফিংটার্স, এই স্ফিংটার্স যেটা করবে যে স্ফিংটারও কনস্ট্রিক্ট করবে। তাহলে এই স্ফিংটার কনস্ট্রিক্ট করলে কি হবে? যদি ইউরিনের কথা আমরা চিন্তা করি, যে ইউরিনারি স্ফিংটার, তাহলে ইউরিন রিটেনশন হবে। অ্যানাল স্ফিংটার চিন্তা করলে কনস্টিপেশন হবে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আলফা 1। এবার আসি আলফা 2। এটা হচ্ছে তো আমরা বললামই যে এটা প্রিসাইনাপটিক মেমব্রেনে থাকে এবং আরেকটা হচ্ছে গিয়ে প্লাটিলেটে। এটার কাজ হচ্ছে গিয়ে যে আলফা 2 যেহেতু প্রিসাইনাপটিক মেমব্রেনে থাকে, কারণ আপনারা শীটে দেখেন যে একটা কথা লেখা আছে যে ইনহিবিশন অফ রিলিজ অফ নরঅ্যাড্রেনালিন ফ্রম অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং বাই নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। ঠিক আছে, তার মানে হচ্ছে যে অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং থেকে যে নরঅ্যাড্রেনালিন যখন রিলিজ হয় তখন ওইটাকে আবার নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে যে ইনহিবিশন করা, এটাই হচ্ছে আলফা 2 এর কাজ। এবং প্ল্যাটিলেটের উপর এটা কাজ হচ্ছে প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন করা। এটা জাস্ট জানা, আলফা 2টা আমাদের জন্য এত ইম্পর্টেন্ট না। আলফা 1 আমরা মনে রাখবো এবং বিটা 1 বিটা 2 দুটাই লাগবে। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে বিটা 1 এবং বিটা 2 তে। বিটা 1 আমরা দুইটা জায়গা মনে রাখবো, একটা হচ্ছে হার্ট আর একটা হচ্ছে কিডনি। কিডনির যদি আবার স্পেসিফাই করে বলি তাহলে হচ্ছে জেজি অ্যাপারেটাস, ঠিক আছে? তাহলে আমরা মনে রাখবো যে বিটা 1 যে হার্টে আছে, হার্টের যত প্যারামিটার আছে, সেটা হার্ট রেট হোক, ফোর্স অফ কন্ট্রাকশন হোক, তারপর কন্ডাক্টিভিটি হোক, যাই থাকুক, সবগুলো প্যারামিটারকে বাড়াবে এক্সেপ্ট একটা, সেটা হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। এই যে আপনারা দেখেন বিটা 1 এর হার্টের মধ্যে ইফেক্টে লাস্ট একটা কথা আছে যে অল দ্য প্যারামিটারস অফ দ্য হার্ট রেট আর ইনক্রিজড এক্সেপ্ট রিফ্র্যাক্টরি পিরিয়ড। এইটাকে একটু হাইলাইট করেন। আচ্ছা, কিডনি থেকে হচ্ছে আমাদের কাজ কি? এটা এখান থেকে রেনিন সিক্রেশন বাড়ায়, আর রেনিন সিক্রেশন বাড়ানোর মাধ্যমে বিপি বাড়ে, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের মাধ্যমে, এটা আমরা জানি। তাহলে কি হবে? রেনিন বাড়াবে, সো বিপি বাড়াবে। ফাইন। এবার হচ্ছে বিটা 2। বিটা 2 হচ্ছে আমাদের অনেকগুলো জায়গার স্মুথ মাসেলে থাকে। তাহলে সেটা আমরা দেখি যে এভাবে যদি আমরা বলি স্মুথ মাসেলস, স্মুথ মাসেলস অফ, প্রথমে আমি আসি ব্লাড ভেসেলস। ব্লাড ভেসেলস কোনগুলো, কোন ব্লাড ভেসেল? এটা হচ্ছে ব্লাড ভেসেল সাপ্লাইং স্কেলেটাল মাসেল। এটা কি আমাদের মনে পড়ে যে আমাদের অ্যাড্রেনার্জিকের মধ্যে একটা এক্সেপশন ছিল যে postganglionic sympathetic fiber except those supplying sweat gland and blood vessels of skeletal muscle, এই সেটা আসছে। এবং এটা যেহেতু আমাদের কোলিনার্জিক নিয়ে নিয়েছিল, এখানে কিন্তু কোলিনার্জিক ট্রান্সমিশন হবে। তাহলে কোলিনার্জিকে আমাদের নর্মালি কি হবে? প্যারাসিম্প্যাথেটিক যেহেতু, সো ভেসো ডাইলেটেশন হবে, এবং এখানে সেই অ্যাকশনটাই দিবে, ভেসো ডাইলেটেশন হবে, সো পেরিফেরাল রেজিস্ট্যান্স কমবে, এবং কি হবে? আমাদেরকে যে ডায়াস্টলিক ব্লাড প্রেশার, পেরিফেরাল রেজিস্ট্যান্সের সাথে তো ডায়াস্টলিক বিপিটা রিলেটেড, এটা কমে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে স্মুথ মাসেলস অফ ব্রঙ্কাস। ব্রঙ্কাসে কি হবে? সিম্প্যাথেটিক আমাদের ব্রঙ্কাসের উপর কি ছিল? ব্রঙ্কো ডাইলেটেশন ছিল, তাহলে এখানে তাই হবে, ব্রঙ্কো ডাইলেটেশন। আচ্ছা, তারপর হচ্ছে স্মুথ মাসেলস অফ জিআইটি মাসেল। এখানে কি করবে? মাসেল রিল্যাক্সেশন করবে। তাহলে মাসেল রিল্যাক্সেশন করলে স্ফিংটার কনস্ট্রিক্ট হবে, দ্যাট মিন্স ইন জেনারেল আমরা বলতে পারি কনস্টিপেশন করবে। আরেকটা হচ্ছে ইউটেরাইন মাসেল। ইউটেরাইন মাসেল মেইনলি গ্র্যাভিড ইউটেরাসের উপর। এটা কি করে? যে ইউটেরাস যদি রিল্যাক্স করে দেয়, তার মানে হচ্ছে যে এখানে যে প্রিম্যাচিওর লেবার, এটাকে প্রিভেন্ট করতেছে। ঠিক আছে, তাহলে এই কয়টা জিনিসের স্মুথ মাসেলে থাকে। এবং আর দুইটা আমরা মনে রাখবো, একটা হচ্ছে লিভার আর একটা হচ্ছে মাসেল।
এই দুইটাতে একটা কমন অ্যাকশন দেয়, সেটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস করে। দ্যাট মিনস গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করে। ঠিক আছে, দ্যাট মিনস আমরা বলতে পারি যে গ্লুকোজ কিন্তু গ্লুকোজ লেভেলটা বাড়ায়, বিটা টু অ্যাগনিস্ট ইন জেনারেল গ্লুকোজ বাড়ায়। আর মাসেলে আরেকটা এক্সট্রা অ্যাকশন মনে রাখবো, সেটা হচ্ছে গিয়ে যেটা পটাশিয়াম আপটেক করে, ইনক্রিজ পটাশিয়াম আপটেক, যে কারণে আমরা হাইপারক্যালেমিয়া ট্রিটমেন্টে কিন্তু বিটা টু অ্যাগনিস্ট দিয়ে রাখি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মেইন গুলো। আপনারা চার্টটা একবার দেখবেন, এটা মিলে মানে যেগুলো আমি বললাম এগুলো একটু বেশি হাইলাইট দিয়ে পড়বেন। আর এই চার্টটা ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকেও হয়তো ডিরেক্ট কোশ্চেন আসবে না, কিন্তু আপনার এভাবে দিবে বিটা অ্যাগনিস্ট বা ব্লকেজ অফ বিটা টু রিসেপ্টর কজেস। ঠিক আছে, তখন আপনি ইজিলি এখান থেকে কোশ্চেন অ্যান্সার গুলো করতে পারবেন। আচ্ছা, এবার চলে যাব হচ্ছে আমরা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট আর অ্যান্টাগনিস্টে, মানে আমরা ড্রাগে চলে যাচ্ছি এবার। আচ্ছা, অ্যাড্রেনার আপনারা হচ্ছে শীটের 48 পেজে চলে আসেন, যে সিম্প্যাথোমিমেটিক এজেন্ট। হ্যাঁ, এই বক্সটা একটু খেয়াল করেন যে অ্যাড্রেনার্জিক ড্রাগে আমার দুইটা ভাগ করা আছে, একটা হচ্ছে ক্যাটাকোলামাইন্স আর একটা নন ক্যাটাকোলামাইন্স। আমরা জাস্ট শর্টলি দুই একটা কথা মনে রাখবো যে ক্যাটাকোলামাইন্স একটা ক্যাটাকল নিউক্লিয়াস থাকে, নন ক্যাটাকোলামাইনে সেটা থাকবে না। এবং ক্যাটাকোলামাইন যেটা, এটা হচ্ছে আমার সবকিছু দ্রুত, সে দ্রুত কাজও শুরু করবে এবং দ্রুত কাজ শেষও করে দিবে। ঠিক আছে, এবং এটা আমরা ওরালি দিতে পারবো না, কারণ এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না। কিন্তু নন ক্যাটাকোলামাইনের এসব কোনো ঝামেলা নাই, এর হচ্ছে গিয়ে লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন, এবং এটা আমরা ওরালি দিতে পারি। আচ্ছা, এক্সাম্পল গুলো মুখস্থ করে ফেলবেন। ক্যাটাকোলামাইন্সের ন্যাচারালের মধ্যে আছে আমার অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, ডোপামিন, এবং সিনথেটিকের মধ্যে হচ্ছে ডোবিউটামিন এবং আইসোপ্রেনালিন অর আইসোপ্রোটেরেনল। এবং নন ক্যাটাকোলামাইন্সের এক্সাম্পল গুলো হচ্ছে এফেড্রিন, সিউডোএফেড্রিন, অ্যামফিটামিন এবং জাইলোমেটাজোলিন। আচ্ছা, এখন নিচে হচ্ছে অ্যাড্রেনালিন আর নর অ্যাড্রেনালিন দিয়ে কিছু কথা আছে, এই কথাগুলোই আমরা একটু দেখব। সেটা হচ্ছে যে আমরা জানি অ্যাড্রেনালিন আর নর অ্যাড্রেনালিন যে তৈরি হয়, এটা হচ্ছে গিয়ে টাইরোসিন। টাইরোসিন একটা অ্যামাইনো অ্যাসিড থেকে। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। যে আপনারা দেখেন যে লেখা আছে সিনথেসাইজ ফ্রম টাইরোসিন বাই টাইরোসিন হাইড্রোক্সিলেজ। এখন এই টাইরোসিন থেকে টাইরোসিন হাইড্রোক্সিলেজ দিয়ে তৈরি হয় ডোপা। ঠিক আছে, ডোপা থেকে আসে হচ্ছে ডোপামিন, ডোপামিন থেকে তৈরি হয় নর অ্যাড্রেনালিন, এবং নর অ্যাড্রেনালিন থেকে হয় অ্যাড্রেনালিন। হ্যাঁ, এটা হচ্ছে ব্রড সেন্সে আমরা যদি সিনথেসিসটা দেখি। এখন এই নর অ্যাড্রেনালিন থেকে যে অ্যাড্রেনালিন হলো, এখানে যে এনজাইমটা লাগে সেটা হচ্ছে ফিনাইল এন মিথাইল ট্রান্সফারেজ। এই এনজাইমটা আমার লাগে, এবং এই এনজাইমটা শুধুমাত্র বডির শুধুমাত্র অ্যাড্রেনাল মেডুলাতেই আছে, এটা আর কোথাও নাই। তাহলে যদি অ্যাড্রেনাল মেডুলাতে থাকে, তাহলে কি আমরা বলতে পারি না যে নার্ভ এন্ডিং এ হচ্ছে আমার নর অ্যাড্রেনালিনটা বেশি থাকবে? কারণ ওখানে তো আমার অ্যাড্রেনালিন তৈরি হওয়ার জন্য যেই র ম্যাটেরিয়ালটা বা পিএনএমটি যেটা, এটা তো আমার নাই। তাহলে নার্ভ এন্ডিং এ আমার নর অ্যাড্রেনালিন বেশি থাকে, কিন্তু অ্যাড্রেনাল মেডুলাতে জিনিসটা রিভার্স হয়ে যাবে, কারণ ওখানে আমার ফিনাইল এন মিথাইল ট্রান্সফারেজ বেশি। সে কি করবে? নর অ্যাড্রেনালিন থেকে অ্যাড্রেনালিন তৈরি করতে থাকবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা মনে রাখবো যে নার্ভ এন্ডিং এবং হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। ফিওক্রোমোসাইটোমা হচ্ছে একটা কন্ডিশন যেটা অ্যাড্রেনাল মেডুলার টিউমার। তাহলে অ্যাড্রেনাল মেডুলার টিউমার যখন হবে, তখন কিন্তু আমার মানে অ্যাড্রেনাল মেডুলাতে প্রবলেম, দ্যাট মিনস পিএনএমটি আমার হচ্ছে পর্যাপ্ত থাকবে না। কাজে এই দুইটা কন্ডিশন, নার্ভ এন্ডিং এবং ফিওক্রোমোসাইটোমা, আমার নর অ্যাড্রেনালিন বেশি থাকবে। আর হচ্ছে আমি যদি বলি অ্যাড্রেনাল মেডুলাতে আমার কে বেশি থাকবে? অ্যাড্রেনালিন। ঠিক আছে, আচ্ছা, তো এই কথাগুলো লেখা আছে। আর একটা হচ্ছে যে এখন আমাদের এই ক্যাটাকোলামাইন্সের ফেট গুলো কি, ক্যাটাকোলামাইন্সের ফেট গুলোর মধ্যে আমরা মনে রাখবো রুল অফ টু মনে রাখবো। ঠিক আছে, রুল অফ টু কেন? যে কারণ হচ্ছে ফেট আমার দুইটা হতে পারে, একটা হতে পারে যে নার্ভ এন্ডিং দিয়ে রিআপটেক হয়ে যেতে পারে, অথবা আমার হচ্ছে মেটাবলিজম হয়ে যেতে পারে। এখন এই যে মেটাবলিজম হচ্ছে আমার দুইটা এনজাইম দিয়ে হবে। একটা হতে পারে হচ্ছে মনো অ্যামাইন অক্সিডেজ অর ম্যাও, আর একটা হচ্ছে ক্যাথাকল ও মিথাইল ট্রান্সফারেজ সিওএমটি। তাহলে রুল অফ টুতে আমরা দুইটা এনজাইম দিয়ে পাচ্ছি, মেটাবোলাইজড হচ্ছে। আর এইখানে মেটাবোলাইজড হয়ে এন্ড প্রোডাক্টও আসবে হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে ভিএমএ অর ভেনাইল ম্যান্ডেলিক অ্যাসিড, আরেকটা হচ্ছে মোপেক। ঠিক আছে, এটার ফুল ফর্মটা হচ্ছে 3-methoxy 4-hydroxy phenyl glycol। এটা আপনাদের মনে রাখার দরকার নাই,
আমি জাস্ট বললাম যে এটা হচ্ছে দুইটা মানে মেটাবলিক এন্ড প্রোডাক্ট। তাহলে যদি আমার হচ্ছে আমি ইউরিনে এই ভিনাইল মেন্ডেলিক অ্যাসিড পাই, এক্সেসিভ পরিমাণে পাই, তাহলে আমি বুঝতে পারবো যে আমার অ্যাড্রেনাল মেডুলার কোনো প্রবলেম হচ্ছে, তাই না? যে এখানে হচ্ছে মেটাবলিক এন্ড প্রোডাক্টটা বেশি চলে আসতেছে ইউরিনে। তাহলে এই হচ্ছে গিয়ে ক্যাটাকোলামাইনের ফেটটা। এবার হচ্ছে আপনারা এখানে দেখেন যে ডোপামিন দিয়ে তিনটা কথা এবং নরঅ্যাড্রেনালিন দিয়ে একটা কথা আছে যে ইনক্রিজ বোথ এসবিপি মানে সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এবং নিচে যে ডোপামিন, এই দুইটা লাইনকে একদম ইনফিনিটি স্টার দেন যে কোন ক্যাটাকোলামাইনটা ব্লাড প্রেশারের উপর কোন কোন রকম কাজ করতেছে। এটা আমরা একটু যদি দেখি, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে যে কোনটা কিরকম অ্যাকশন দেয়। প্রথমে আমি চিন্তা করব ডোপামিন। ডোপামিনটা আমি মনে রাখবো যে এটা হচ্ছে আমাদের ডোজ ডিপেন্ডেন্ট অ্যাকশন দেয়, মানে ডোজের উপর এটা নির্ভর করে। তাহলে আমি কম থেকে শুরু করি। প্রথমে আমি দিব লো ডোজ, হ্যাঁ, এরপর আমি একটু বাড়াবো মডারেট, এরপর হচ্ছে আমি আরো দিলাম হাই ডোজ। এখন লো ডোজে কি হচ্ছে আমরা দেখি। লো ডোজে হচ্ছে এটা D1 রিসেপ্টর উপর কাজ করে, কিডনিতে যে D1 ডোপামিন রিসেপ্টর সেটার উপর কাজ করে। এখানে কি করে, সে হচ্ছে রেনো ডাইলেটর, মানে রেনাল ভেসেল গুলোকে ডাইলেটেশন করে। দ্যাট মিন্স রেনাল ব্লাড ফ্লো বাড়বে, রেনাল ব্লাড ফ্লো বাড়বে, এবং তাহলে কি হবে যে সিস্টেমিক ব্লাড ফ্লো আমার কমবে, তাহলে কি হবে আমার বিপি কমবে। এটা হচ্ছে আমার লো ডোজে অ্যাকশন দিচ্ছে। এখন আমি ডোজ আর একটু বাড়াইলাম, মডারেট করলাম, এখন তার D1 এর থেকে আর হচ্ছে না, সে কি করবে, তখন গিয়ে সে ধরবে বিটা 1 কে, তার পাওয়ার আর একটু বেড়ে গেছে, সে এখন বিটা 1 কে ধরবে। বিটা 1 আমরা কি জানি যে হার্টের উপর কাজ করবে, হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন এগুলো বাড়াবে, তাই না? তাহলে এগুলো বাড়ালে কি হবে যে আমার কার্ডিয়াক আউটপুট বাড়বে, এবং আমরা জানি যে কার্ডিয়াক আউটপুটের সাথে রিলেটেড হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। তাহলে কার্ডিয়াক আউটপুট বাড়ার কারণে আমার সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়লো। ঠিক আছে, এগুলো হচ্ছে নিট ইফেক্ট গুলো কি হচ্ছে। এখন আমি হাই ডোজ, আমি তার পাওয়ার আরো বাড়াই দিছি, এখন তার বিটা 1-এও হচ্ছে না, সে এখন ধরবে আলফা 1 কে। আলফা 1 এর ভেসেলের উপর আমরা কি পড়ে আসছি যে ভেসো কনস্ট্রিকশন করে, ভেসো কনস্ট্রিকশন করে। তাহলে এখানে তার কি হবে, ভেসো কনস্ট্রিকশন করলে পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে। আর পেরিফেরাল রেজিস্ট্যান্সের সাথে আমাদের কোন বিপি রিলেটেড, ডায়াস্টোলিক বিপি রিলেটেড। দ্যাট মিন্স এখানে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে। ঠিক আছে, তাহলে এখানে আমরা মনে রাখবো ডোপামিনটা হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট অ্যাকশন দেয়, এবং লো ডোজ, মডারেট ডোজ, হাই ডোজ, এই কথাগুলোই আপনাদের এখানে শীটে লেখা আছে। এটা ইনফিনিটি স্টার। আচ্ছা, এখন আমরা যদি দেখি নরঅ্যাড্রেনালিন। নরঅ্যাড্রেনালিনের এত ঝামেলা নাই, সে হচ্ছে গিয়ে যে সে আলফা 1 রিসেপ্টরের উপরই কাজ করে, এই জন্য তার ইফেক্ট একরকমই হবে, কোনো ঝুট ঝামেলা এখানে নাই। তাহলে নরঅ্যাড্রেনালিন যদি আলফা 1 এর উপর কাজ করে, আলফা 1 এ আমরা জানি এটা হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন করে। তাহলে ভ্যাসো কনস্ট্রিকশন করলে সেই হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়াবে। ঠিক আছে, এখন পেরিফেরাল রেজিস্ট্যান্স যখন বাড়বে তখন তো সে ভেনাস রিটার্নও বাড়াবে, তাই না? এটা এখান দিয়ে আরেকটা যদি আমরা ফ্লো চার্ট করি, ভেনাস রিটার্ন বাড়লো, ভেনাস রিটার্ন বাড়লে তার কি হবে, কার্ডিয়াক আউটপুটও বাড়বে, এবং কার্ডিয়াক আউটপুট বাড়লো মানে তার একই সাথে সিস্টোলিক ব্লাড প্রেশারটাও বাড়লো। তাহলে এই দুইটা ডিফারেন্সকে আমরা কি বলি, পালস প্রেশার, তাই না? তাহলে আমার ডায়াস্টোলিক যেমন বাড়লো, সিস্টোলিকও বাড়লো, তাহলে কি আমরা বলতে পারি যে পালস প্রেশার আইদার হচ্ছে আমার নর্মাল বা হচ্ছে আমার কমে যাচ্ছে, কারণ রেশিওটা আমার সেম থাকতেছে। ঠিক আছে, এটা হচ্ছে নরঅ্যাড্রেনালিন। এখন আসি আমরা হচ্ছে অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিনের ক্ষেত্রে হচ্ছে আমরা মনে রাখবো যে এটাও আমার কি করে, যে এটা মাল্টিপল রিসেপ্টর উপর কাজ করে। তাহলে প্রাইমারিলি এটা হচ্ছে আমার বিটা রিসেপ্টর উপর কাজ করে। তাহলে বিটা 1 এর উপর হচ্ছে সেই একই কথা, হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াচ্ছে, কার্ডিয়াক আউটপুট বাড়াচ্ছে, তাহলে আমার কি হবে, সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়লো। আবার এদিকে বিটা 2 এর উপর, বিটা 2 এর ভেসেলের উপর আমার কি ছিল, ভেসো ডাইলেটেশন করে। তাহলে ভেসো ডাইলেটেশন যদি করে সেই ক্ষেত্রে পেরিফেরাল রেজিস্ট্যান্স কি হবে, কমে যাবে। পেরিফেরাল রেজিস্ট্যান্স কমতেছে মানে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমবে। তাহলে এখন যদি আমরা এই দুটার ডিফারেন্স দেখি, সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়তেছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমতেছে। দ্যাট মিন্স কি হলো, রেঞ্জটা এরকম হয়ে গেল যে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়তেছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমছে। তাহলে রেঞ্জটা আমার কি হয়ে গেল, ওয়াইড হয়ে গেল, ওয়াইড পালস প্রেশার, বা হচ্ছে পালস প্রেশার বেড়ে গেছে, এটা বলতে পারি। আর অ্যাড্রেনালিন যদি এখন আমরা আরো ডোজ বাড়াই, হ্যাঁ, হাই ডোজে গিয়ে এটা কি করে,
এটা আলফা 1 রিসেপ্টরের উপর কাজ করে এবং যখন এটা আলফা 1 রিসেপ্টরের উপর কাজ করবে তখন হচ্ছে এটা নরঅ্যাড্রেনালিনের মতো কাজ করবে। ঠিক আছে, নরঅ্যাড্রেনালিনের মতোই এটা অ্যাকশন দিবে, যেটা হচ্ছে আমরা এখানে দেখলাম। তাহলে এই জিনিসগুলো হচ্ছে একটু জিনিসগুলো একটু প্র্যাকটিস করে মনে রাখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আপনারা একটু দেখেন যে 49 পেজে ইন্ডিকেশন অফ অ্যাড্রেনালিন, এখানে যে 6টা ইন্ডিকেশন আছে এটা একদম মুখস্থ করে ফেলবেন, কারণ প্রিভিয়াসলি এখান থেকে অনেকবারই কোশ্চেন হয়েছে। আমরা মনে রাখবো দুইটা শক, অ্যানাফাইল্যাকটিক শক আর হাইপোগ্লাইসেমিক শক। তারপর দেখেন যে লোকাল অ্যানেস্থেটিকের সাথে ইউজ করি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, এবং চেস্ট রিলেটেড দুইটা আছে, কার্ডিয়াক অ্যারেস্ট এবং হচ্ছে স্ট্যাটাস অ্যাজমাটিকাস বা অ্যাকিউট সিভিয়ার অ্যাজমাতেও আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে শীটের 51 নম্বর পেজে, এখানে অ্যান্টি অ্যাড্রেনার্জিক ড্রাগস। এখানে যেটা আপনারা করবেন যে নামগুলো দেখবেন, তবে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কম্বাইন্ড আলফা অ্যান্ড বিটা ব্লকার। দুইটা নাম আছে, কার্ভিডিলল এবং ল্যাভিটালল। আলফা এবং বিটা দুইটাকেই ব্লক করবে। এবং লাস্টে যেটা যে নিউরোট্রান্সমিটার আপটেক এবং রিলিজ, এটার মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে গুয়ানেথিডিন, রিজারপিন, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, অ্যান্টি অ্যাড্রেনার্জিক ড্রাগসের নেমটা তো বললামই। এখন আলফা ব্লকারের যে বক্সটা, হ্যাঁ, এখানে কমন ইউজের মধ্যে হাইলাইট করেন অ্যান্টি হাইপারটেনসিভ হিসাবে ইউজ হয় ফিওক্রোমোসাইটোমা এবং বিপিএইচ, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, আমরা ট্যামসুলোসিন বা আফ্লাজোসিন ইউজ করে থাকি। এবং অ্যাডভার্স ইফেক্টের মধ্যে দুইটা দেওয়া আছে, দুইটাই আমরা মনে রাখবো। সেটা হচ্ছে যে এটা পশ্চারাল হাইপোটেনশন করে, এবং এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি করব, ডোজটা আমরা রাতে দিব, হ্যাঁ, রাতে দিব এবং ডোজটা কমাই দিব। আরেকটা হচ্ছে যে এটা রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করে, এই জিনিসটা হাইলাইট করে রাখেন। এরপরের পেজে যেটা আছে 52 পেজে বিটা ব্লকার, ইনফিনিটি স্টার, এটার ইউজ, এটার কন্ট্রাইন্ডিকেশন, এটার অ্যাডভার্স ইফেক্ট, প্রতিটা জিনিসই আমরা ছোটস্থ মুখস্থ করে ফেলবো, কারণ বিটা ব্লকার কতটা ইম্পর্টেন্ট এটা আমরা সবাই জানি। তো ইউজের মধ্যে হচ্ছে কার্ডিয়াক এবং নন কার্ডিয়াকটা ভাগ করে পড়বেন, তাহলে মনে থাকবে ভালো। এবং কমন অ্যাডভার্স ইফেক্ট, এখানেও যখন আমরা পড়বো কি মিলায় পড়বো, আমরা সেই চার্টে চলে যাব, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। বিটা ব্লকারে আমার কি, আমার সিম্প্যাথেটিকটাকে ব্লক করতেছি, তাহলে তার সেটার সাথে মিলাই আমরা ইন্ডিকেশন দেখবো, ভালোগুলোকে আমরা ইন্ডিকেশন হিসাবে নেব, খারাপগুলোকে অ্যাডভার্স ইফেক্ট হিসাবে নেব। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে অ্যাড্রেনার্জিক নিউরন ব্লকারের মধ্যে একটা লাইন একটু দাগান যে প্রিভেন্ট রিলিজ অফ ক্যাটাকোলামাইন, এটার নেমের মধ্যে যে আলফা মিথাইল ডোপা, রিজারপিন, গুয়ানেথিডিন। আলফা মিথাইল ডোপাটা আমরা প্রেগন্যান্সিতে ইউজ করে থাকি, এটা আমরা জানি। এই দুটো লাইন একটু হাইলাইট করে থাকেন, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল অটোনমিক নার্ভাস সিস্টেম। এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে কি করতে হবে, যে ওই চার্টের সাথে মিলায় মানে সূত্রের মতো, অঙ্কের সূত্রের মতো আমরা হচ্ছে একটা মধ্যেটা ফেলবো। এটা এই অ্যাগনিস্ট, আচ্ছা এটা তাহলে কোন অ্যাকশন, সিম্প্যাথেটিক আমার কি হতো, এটা দেখবেন যে অনেক দ্রুত, এটা মানে প্র্যাকটিস করতে হবে, একবারে হবে না। আপনি যখন পড়বেন, তারপর কোশ্চেন সলভ করবেন, লাস্ট আওয়ার দেখবেন, তখন দেখবেন যে এটা মিলাতে জিনিসটা আপনার আয়ত্তে চলে আসছে। এবং যখন আপনি পরীক্ষায় বসবেন, তখন আপনাকে এত চিন্তা করা লাগবে না যে অ্যাট্রোপিন কি করতো বা অ্যান্টিকোলিনার্জিক কি করতো, এটা আমাদেরকে চিন্তা করা লাগবে না। তাহলে এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় নিয়ে বসবেন, এটা মনে থাকবে ইনশাল্লাহ।